পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। আকাশেতে ঘোরে ঘূর্ণি, সৃষ্টির বাঁধ চূর্ণি। আকাশেতে ঘোরে ঘূর্ণি, সৃষ্টির বাঁধ চূর্ণি। বজ্র ভীষণ গর্জন রব, প্রলয়ের জয় ডঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। স্বর্গ উঠিছে ক্রন্দি, সুর পরিষদ বন্দি। স্বর্গ উঠিছে ক্রন্দি, সুর পরিষদ বন্দি। তিমির গহন দুঃসহরাতে উঠে শৃঙ্খল ঝঙ্কার। দানব দম্ভ তর্জি, রুদ্র উঠিল গর্জি। দানব দম্ভ তর্জি, রুদ্র উঠিল গর্জি। লণ্ড ভণ্ড লুটিল ধুলায়, অভ্রভেদী অহংকার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে। নমস্কার, শুভ সন্ধ্যা। এক্ষুনি যেই গান শুনলেন, সেই গানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যার নাম জড়িত, আমাদের সঙ্গীত গুরু অশোকতরু বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। একত্রিত এভাবে আলাদাভাবে হয়েছি এবছর, কারণ এবছর অনেক কিছুই আলাদা। যে যার ঘরে বসে তার গান গেয়েছেন, তার কথা বলেছেন, স্মৃতিচারণ করেছেন, ভালোবাসা জানিয়েছেন। এইভাবে আমরা সকলের ছোট ছোট এক্সার্পস নিয়ে এডিট করে আজকের এই অনুষ্ঠান নিবেদন করছি। 1930 সালের 15ই অক্টোবর, বাংলায় 28শে আশ্বিন, 1337, উত্তর কলকাতার এক সম্ভ্রান্ত ব্রাহ্ম পরিবারে জন্ম হয়েছিল কাকুর। মা সুলেখা ছিলেন উচ্চশিক্ষিত বনেদি ব্রাহ্ম পরিবারের মেয়ে। বাবা শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন নদিয়ার গোঁড়া ব্রাহ্মণ সংস্কৃত টোলো পণ্ডিতের বংশধর। পরে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সাহচর্যে যখন তিনি এলেন, তারপরে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন। ছোট্টবেলা থেকে যে কোনো গানের সুর খুব সহজে তুলে নিচ্ছিলেন এই ছোট ছেলেটি। তার এই গুণ দেখে, তার এই এক্সেপশনাল গুণ দেখে তার বাবা মাত্র 4 বছর বয়সেই নিয়ে যান সঙ্গীত শিক্ষার জন্যে সঙ্গীতাচার্য রবীন্দ্রলাল রায়ের কাছে। কণ্ঠসাধনার গোড়াপত্তন এখান থেকেই। বাড়িতে পড়াশোনা, গানের পরিবেশ। মা বাবা দুজনেই এসরাজ বাজিয়ে গান গাইতে পারতেন। ব্রাহ্ম পরিবারের রীতি অনুযায়ী খুব ছোট থেকেই শিল্পী দুহাতেই স্বচ্ছন্দভাবে অর্গান বাজিয়ে গান করতেন। বাড়িতে নানা রকম উৎসব অনুষ্ঠান মানেই গানের সভা। এই ব্রহ্মসঙ্গীত একটা বড় ইনফ্লুয়েন্স কাকুর উপর। আমি চাইব এবার যে টোপালি এই ব্যাপারে আরও কিছু কথা বলুক, এবং একটি গান টোপালি প্রথমে পরিবেশন করবেন, যে গান মনমোহন চক্রবর্তীর রচিত। কবে তব নামে রব আমি যা
কবে তব নামে রব আমি জাগি। সংসার হবে তব ধাম, জীবনে ধনিবে তব নাম। সংসার হবে তব ধাম, জীবনে ধনিবে তব নাম। তুমি হবে জীবনের প্রভু, তুমি হবে জীবনের প্রভু। আমি দাস হয়ে রব পদে লাগি, কবে তব নামে রব আমি জাগি। কবে তব নামে রব আমি জাগি। রাঁচি থেকে স্কুলের পড়াশোনা শেষ করে হায়ার সেকেন্ডারি পাশ করে বাবা আসেন শান্তিনিকেতনে। সেখানে সঙ্গীত ভবনে শুরু হয় তার শাস্ত্রীয় সঙ্গীতের অধ্যয়ন। কারণ পরে বাবা তার সঙ্গে সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতটি তার মেইন বিষয় ছিল, সাথে সাথে তিনি রবীন্দ্রসঙ্গীত করেন। শান্তিনিকেতনে গুরু হিসেবে পান ভিভি ওয়াজলওয়ারকে, পান আদরের বিবিদি অর্থাৎ ইন্দিরা দেবী চৌধুরানীকে, এবং পান তার শান্তিনিকেতনের লোকাল গার্জিয়ান শৈলজা রঞ্জন মজুমদারকে। এই শৈলজা রঞ্জন মজুমদারের সঙ্গে আমার বাবার ছিল তার আজীবন পর্যন্ত ছাত্র আর গুরুর সম্পর্ক অক্ষুণ্ণ। শ্রী অশোকতরু বন্দ্যোপাধ্যায় কেবল আমার সঙ্গীত শিক্ষাগুরু ছিলেন না, তিনি ছিলেন আমার জীবনের আদর্শ, আমার পথপ্রদর্শক। 11ই মাঘের দিন প্রতি বছর তিনি 2টি করে ব্রহ্মসঙ্গীত পরিবেশন করতেন। উপাসনা শেষ হবার পর আমি প্রথম তরুদাকে দেখি। দীর্ঘদেহী, সৌম্যদর্শন, সুপুরুষ, ব্যক্তিত্ব সম্পন্ন, ধুতি পাঞ্জাবি পরা, গায়ে সাদা শাল। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছেন। প্রতিটি মানুষ কাছে যাবার জন্য উদ্গ্রীব এবং প্রত্যেকে বলছেন, আপনার গান আমাদের মোহিত করেছে, আমরা মুগ্ধ হয়েছি। শ্রদ্ধায় দূর থেকে আমার মাথা নত হয়ে গেল ওনাকে দেখে। বাবা আমাদের নিয়ে গেলেন তার সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য। তিনি তখন আমাদের 2 বোনকে জিজ্ঞেস করলেন, তোমরা কি গান শেখো? সেদিন আমাদের ভীষণ আনন্দ হয়েছিল যখন বাবা আমাদের 2 বোনকে অশোক তরুদার গোয়াবাগানে স্কুলে ভর্তি করে দিলেন। সেখানে আমরা গান শিখতে থাকি। পরবর্তীকালে পূর্ণদাস রোডে ওনার বাড়িতে গান শিখি। ছাত্রছাত্রীদের তিনি ভীষণ ভালোবাসতেন। ছাত্রছাত্রীরা তার কাছে ছিল সন্তান তুল্য। আমার দিদির যখন বিয়ে হয়, সে যখন বিদেশে পাড়ি দেয়, তখন যেদিন দিদি বলছে যে আমি আর ক্লাস করতে পারবো না, দেখি তরুদার চোখে জল। সেদিনের কথা আমি আজও ভুলতে পারি না। এবং উনি তখন আমার হাত ধরে বলছেন, তুমিও কি চলে যাবে বিদেশে? তুমিও কি গান ছেড়ে দেবে? আমি বললাম যে না না, আমি থাকবো, এখানেই থাকবো, আপনার কাছে গান শিখবো। আমি 1983-84 সাল পর্যন্ত ওনার কাছে গান শিখেছি। মনে পড়ে সেই সব দিনের কথা যখন আমরা তরুদার সঙ্গে চিত্রাঙ্গদা, শ্যামা, বাল্মীকি প্রতিভা প্রভৃতিতে অংশগ্রহণ করতাম। সে যে কি আনন্দের দিন ছিল, আজও সেগুলো স্মৃতির মনে কোঠায় উজ্জ্বল হয়ে রয়েছে। আমার যেদিন বিয়ে হলো, আমি যেহেতু ব্রাহ্ম পরিবারের মেয়ে, আমার ব্রাহ্মমতে বিয়ে হয়েছিল, সেখানে আমার শিক্ষাগুরু অশোকতরু বন্দ্যোপাধ্যায় 2টি গান গেয়েছিলেন। ওহে জগত কারণ, আরেকটি হচ্ছে সুমঙ্গলী বধূ, সঞ্চিত রেখো প্রাণে স্নেহ মধু।
আহা, এখনো সেই গানগুলো আমার কানে বাজতে থাকে। আজ তার জন্মদিনে আমি আমার সঙ্গীত গুরু, আমার শিক্ষাগুরু শ্রী অশোকতরু বন্দ্যোপাধ্যায়কে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি, তার চরণে প্রণিপাত হই। কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরম। শান্তিনিকেতনে 17 বছর বয়সে বিশ্বভারতী থেকে তিনি শিক্ষা শেষে টেগর হিম প্রাইজ লাভ করেন, রবীন্দ্রনাথের আধ্যাত্মিক গান গাইবার জন্য শ্রেষ্ঠ পুরস্কার। এবং সেখানে যখন বিশ্বভারতীতে সঙ্গীত ভবনের ফাইনাল পরীক্ষা হয়, পরীক্ষক রূপে তদানীন্তন স্টেশন ডাইরেক্টর অল ইন্ডিয়া রেডিও তিনি এসেছিলেন। তিনি বাবাকে সোজাসুজি আকাশবাণীতে গান করার জন্য আমন্ত্রণ করেন। 1947 সালে শেষের দিকে পৌষ মেলার পর তখন আমি গেছিলাম, তখন তরুদার সঙ্গে হোস্টেলেই ছিলাম। ওই হোস্টেলে একটা ঘরের মধ্যে তরুদা, অরবিন্দদা আর প্রসাদদা থাকতেন। তার তরুদার সঙ্গে একই খাটে ভাগ করে থাকতে হয়েছিল আমাকে। তা যাই হোক, তা সেই সময় একটা পিকনিকের আয়োজন হয়েছিল, তখন বলা হতো পৌষল্লা। তা সেটা জায়গা ঠিক হয়েছিল খোয়াইয়ের ধারে। তখন তো শান্তিনিকেতন একদমই ফাঁকা, আর খোয়াইয়ের ধারে প্রচুর জায়গা, ওদিকে জঙ্গল সবই আছে। তা আমরা ঠিক হলো যে ওখানে রান্না করে খাওয়া হবে না, পূর্ণিমার রাতে হবে। আর অশেষ তার বাড়ি থেকে রান্না বান্না করে তারপরে গরুর গাড়ি করে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলা পূর্ণিমার চাঁদ সবে উঠছে, তখন সকলেই একে একে গান করছেন। সবাই গান করেছিলেন, তার মধ্যে ছেলেদের মধ্যে অরবিন্দদা, প্রফুল্লদা, মন্টুদা মানে প্রীতিভূষণ গোস্বামী এসব সব গান করলেন। আর মেয়েদের মধ্যে নক্কুদি, বাচ্চুদি, মোহরদি, আরও অনেকে, নটুদি, এরা সবাই গান করলেন। এইসব গান করার পর শেষ শান্তিদাও গান করেছিলেন, খুব ভালোই গেয়েছিলেন। শেষ গান করার ছিল তরুদার। তরুদা সেদিন ও চাঁদ চোখের জলে লাগলো জোয়ার দুঃখের পারাবারে গানটা গেয়েছিলেন। অমন উদাত্ত কণ্ঠের গান, অমন অভিব্যক্তি, অমন স্বর প্রক্ষেপণ, মানে আমি তো আগে কখনো শুনিনি। সমস্ত যেন একবারে চারিদিকে মথিত হয়ে গেল গানের সুরে। সেই গানের সুর কানে নিয়ে আমরা সেদিন হোস্টেলে ফিরে এসেছিলাম। সবাই বলেছিল অশোকের গানই সবচেয়ে ভালো হয়েছে। সতেরো বছর বয়সেই তার শুরু হলো কর্মজীবন। অনাদি কুমার ঘোষ দস্তিদার আরেকজন পরীক্ষক রূপে যান। তিনি তাকে আমন্ত্রণ জানান গীতবিতানে শিক্ষক রূপে যোগ দেবার জন্য। কলকাতায় সঙ্গীত জীবনের শুরু ধ্রুপদিয়া সঙ্গীত শিল্পী হিসেবে। তার সঙ্গীত শিক্ষা চলতে থাকে সুরেশচন্দ্র চক্রবর্তীর কাছে।
এবং একই সঙ্গে অবশ্যই শৈলজা রঞ্জন মজুমদারের কাছে। এরপরে টাউন হলে উদ্বোধনী সঙ্গীত হিসেবে করেন শ্রীনন্ত বিশ্বে এবং আমার খেলা যখন ছিল তোমার সনে। রাতারাতি এই দুটি গান সাড়া জাগিয়ে দেয় এবং একই সঙ্গে সেই 1947 সালেই বাবা প্রথম আকাশবাণী কলকাতা থেকে অনুষ্ঠান করেন 25শে বৈশাখ সকালে, তখন লাইভ ব্রডকাস্টের যুগ। হঠাৎ করে ঘোষকের কণ্ঠে ধ্বনিত হয়, এতক্ষণ আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন, শিল্পী অশোকতরু বন্দ্যোপাধ্যায়। বাবা নিজেও চমকিত। গুরু শৈলজারঞ্জন মুখ টিপে হাসছেন স্টুডিও থেকে। তিনি জড়িয়ে ধরে বলেন, আজ থেকে তোমার নাম অশোকতরু। পোশাকি নাম অশোক এবং ডাকনাম তরু মিলিয়ে হলেন অশোকতরু। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো? তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। হেসে তোমার সাথে ফিরেছিলেন ছুটে, সেদিন কত না বন বনান্ত। খেলা যখন ছিল তোমার সনে। ওগো সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানতো? শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাচত হৃদয় অশান্ত। ওগো সেদিন তুমি গাইতে যে সব গান, হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি, তোমার চরণ পানে নয়ন করি নত। ভুবন দাঁড়িয়ে আছে একান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো? তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে। আচ্ছা টুপালি, কাকুর কথা বলছিলি কলকাতার
তার কর্মক্ষেত্রের কথা, এত ইন্টারেস্টিং। কিন্তু কলকাতার বাইরেও ওনার যেভাবে খ্যাতি ছড়িয়ে পড়েছিল, উনি তো কলকাতা কেন, পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য অনেক জায়গায় জায়গায়। গিয়েছেন, অনেক জায়গায় গেছেন, এমনকি বিদেশেও অনেক জায়গায় উনি কনসার্টস করেছেন, এবং খুব tour ইন্টারেস্টিং যে তখনকার দিনের ইউথ যে জেনারেশন, তাদের মধ্যে বাবার একক সঙ্গীতের আসর একটা সাড়া ফেলে দিয়েছিল। একমাত্র তিনি সারা ভারতবর্ষের যতগুলো আইআইটি বিদ্যালয় আছে সমস্ততে আমন্ত্রিত হয়েছিলেন ছাত্রছাত্রীদের দ্বারা রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার জন্য। হ্যাঁ, এবং এই যে একক সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের একক অনুষ্ঠান, এটাও তো একেবারে ওনার প্রথম কাজ। কারণ উপস্থাপক। উনি বলেছিলেন, যেহেতু ক্লাসিক্যালি ট্রেন্ড ছিলেন, ওনার ক্লাসিক্যাল বেস এত স্ট্রং, যে যদি ক্লাসিক্যাল কনসার্টস হতে পারে সোলো, তাহলে রবীন্দ্রসঙ্গীতও কেন হতে পারে না। আর এটাতে বাবার ভার্সিটিলিটিটা খুব হেল্প করেছিল, কারণ উনি সব রকম গান করতে পারতেন। হ্যাঁ। তো একটা একক সঙ্গীতের আসর টানা 3 ঘন্টা, 6টা থেকে 9টা বা 2 ঘন্টা, সেখানে একজনই শিল্পী, তিনি যদি মানে রবীন্দ্রনাথের তো সোনাদানা ভর্তি তার গানের জগৎ, তো সমস্ত কিছু থেকে মানে এক একটা উজ্জ্বল উজ্জ্বল যেন সমস্ত হিরে মানিক ঝরে পড়ছে তার গলা থেকে, এরকম একটা ইন্টারেস্টিং একটা প্রেজেন্টেশন উইথ নারেশন, সেটা একটা সাড়া ফেললো। আরেকটা হচ্ছে বাবার বিদেশ সফর বলতে, বাবার প্রথম বিদেশ সফর বলতে বাংলাদেশ নামকরণ যখন হয়েছিল, তখন মুজিবুর রহমান বাবাকে নিয়ে গেছিলেন, এবং তারপরের বিদেশ সফরগুলোতে উনি বেশিরভাগ গেছেন অ্যাজ এ লেকচার ডেমনস্ট্রেটর, কারণ বাবার একটা প্রিন্সিপাল ছিল যে সরকারিভাবে আমন্ত্রিত না হলে আমি যাব না, কোনো প্রাইভেট প্রোগ্রামের দিকে যেতেন না। আর একদমই কোনো বাবার সেরকমভাবে আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা ছিল না যে বিদেশে না গেলেই হবে না। বড্ড দেরি করে বিদেশে গেছেন, কিন্তু তার আগে শ্রীলঙ্কা গেছেন 1981 সালে, ওখানে কলম্বিয়া ব্রডকাস্টিং কর্পোরেশনের আমন্ত্রণে। তারপরে ওখানে গিয়ে সমস্ত অন্য যেগুলো ইনস্টিটিউশন, একাডেমিক ইনস্টিটিউশন বাবাকে ডাক দেয়। যে বাবার আরেকটা অ্যাডভান্টেজ ছিল যে, বাবা তুমি তো জানো ইংরেজির ছাত্রী হিসেবে, যে বাবা ইংরেজিটা খুব স্ট্রং ছিল, তো সেই জন্য বাবাকে লেকচার ডেমনস্ট্রেটর হিসেবে ওখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ করেছিল। এরপরে বাবা 1994 সালে যান কানাডা, এবং কানাডা, যুক্তরাষ্ট্র ইত্যাদি, আর যান তার খুব ইচ্ছার শহর ইংল্যান্ডে। তুমি কেমন করে গান করো হে গুণী। এই যে গুণী শিল্পী, যা স্নেহ সান্নিধ্য পেয়ে আমাদের সঙ্গীত শিক্ষা জীবন ভরে উঠেছিল, তিনি আমাদের তরুদা। যে অপার ভালোবাসা আর স্নেহ তরুদার কাছে পেয়েছিলাম, তা কোনোদিন ভুলবার নয়। উত্তর কলকাতার গোয়া বাগানে আমরা 2 বোন যখন প্রথম তরুদার ক্লাস করতে যাই, তখন মনের মধ্যে একটা বিরাট ভয় ছিল। তরুদা তখন রবীন্দ্রসঙ্গীতের বিরাট মাপের শিল্পী, রাশভারী মানুষ। আমরা গান শিখতে যাচ্ছি, কেমনভাবে উনি আমাদের নেবেন, ভুল ত্রুটি করলে আমরা কিভাবে ওনার সামনে দাঁড়াবো, উনি কি বলবেন, কিভাবে বকবেন, মনের মধ্যে একটা ভীষণ ভয় ছিল। কিন্তু আশ্চর্য, ওনার যে কি একটা মমতাময়, একটা স্নেহশীল চরিত্র ছিল, উনি কিভাবে যে আমাদের আপন করে নিয়েছিলেন এবং ওনার ভালোবাসায় আমাদের ছাত্রী জীবন ভরিয়ে দিয়েছিলেন, সেটা কোনোদিন ভুলতে পারবো না। কখনো মনে হয়নি যে উনি অত বিরাট একজন শিল্পী। আমরা যে ভালোবাসা তার কাছে পেয়েছি, তাতে আমাদের জীবন পূর্ণ হয়ে গিয়েছিল, এবং মনে হতো যেন জন্ম থেকে ওনাকে চিনি। পরে দক্ষিণ কলকাতায় পূর্ণদাস রোডে ওনার বাড়িতে আমরা গান শিখতে যেতাম। তারপরে উনি শ্রুতি স্থাপন করলেন। শ্রুতির প্রথম অনুষ্ঠান ছিল বর্ষার গান নিয়ে। এখনও মনে আছে, উনি আমাদের সবাইকে ওই অনুষ্ঠানে নিয়েছিলেন মঞ্চে, প্রত্যেক ছাত্রছাত্রী, কাউকে উনি বাদ দেননি। আমাদের মেয়েদের বলেছিলেন নীল শাড়ি পরতে হবে। কি যে এক্সাইটমেন্ট! ওনার খুব বন্ধু ছিল পাহাড়ি সান্যাল এসেছিলেন অনুষ্ঠানে। আমার মনে আছে যে আমরা সব বর্ষার গান গাইছি, আকাশ কাঁপিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো।
অনুষ্ঠানের পর পাহাড়ি সান্যাল বলেছিলেন, তরু এমনই বর্ষার গান করলে যে বৃষ্টিতে তো কলকাতা ভেসে গেল। তরুদার মানে কি বলবো, তরুদার এই সমস্ত স্মৃতি, খণ্ড খণ্ড স্মৃতি আজকে মনে পড়ছে। যখন বিয়ে করে লন্ডনে চলে আসি তখন তরুদা বলেছিলেন, আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? যাক, তোর বোনটা রইল, তোর মাকে বলে দেবো তোর বোনটারও যেন বিয়ে দিয়ে কোথাও পাঠিয়ে না দেয়। আর সেই প্রসঙ্গে উনি বলেছিলেন যে আমার টোপালিকে আমি কখনো বিয়ে দেবো না, আমি তাহলে কিন্তু থাকতে পারবো না। কত শিল্পী লন্ডনে আসতেন, তরুদাকে কতবার বলতাম, তরুদা আপনি তো লন্ডনে আসেন না, আসতে চাইতেন না। এরপর 1994 সালে উনি লন্ডনে এসেছিলেন, গিয়েছিলেন কানাডাতে, সেখান থেকে ম্যানচেস্টার হয়ে উনি লন্ডনে আসেন। ওই যাত্রায় উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, ওনার সুগার খুব বেড়ে গিয়েছিল। কানাডা থেকে যখন উনি ম্যানচেস্টারে এলেন তখন ম্যানচেস্টারে ওনার এক ছাত্র শ্যামলদার এক ডাক্তার বন্ধু ওনার চিকিৎসা করেছিলেন। কিছুটা সুস্থ হয়ে উনি লন্ডনে আসেন, কিন্তু ওই ডাক্তার বলেন তরুদাকে দুবেলা ইনসুলিন ইঞ্জেকশন নিতে হবে। ওরে বাবা, ইনসুলিন ইঞ্জেকশন ওনাকে কে দেবে? লন্ডনের যা নিয়ম, এখানে ডাক্তার নার্স তো দেবেন না। আমার পরিচিত দু একজন ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছিলেন নিয়ম নেই। আমাদের পাড়াতে একজন নার্স থাকতেন, তার কাছে গেলাম, গিয়ে বললাম আমাকে একটু ইঞ্জেকশন দেবার ট্রেনিং দেবেন প্লিজ। তখন উনি আমাকে কমলা লেবুর মধ্যে ইঞ্জেকশন দেবার ট্রেনিং দিয়েছিলেন। বৌদি বললেন, পারবি? আমার কিন্তু মনে মনে ভীষণ ভয় করছিল, তরুদাকে ইঞ্জেকশন দেব, কিন্তু মুখে সাহস দেখিয়ে বৌদিকে বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ পারবো বৌদি। এবং এরপরে তরুদা যে 2 সপ্তাহ আমার কাছে ছিলেন, সেই 2 সপ্তাহ সকাল বিকেল তরুদাকে ইঞ্জেকশন দিতাম ইনসুলিন। আমার মনে আছে তরুদা বসে থাকতেন, মানসী কখন অফিস থেকে আসবে, মানসী আমাকে ইনসুলিন ইঞ্জেকশন দেবে, তারপর লুচি ভেজে খাওয়াবে। টেগোরিয়ান্স থেকে অশোক তরুদার একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, একক রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। অসাধারণ অনুষ্ঠান হয়েছিল 1994 সালে, এবং তরুদা একটার পর একটা রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, একটার পর একটা, পিনাকেতে লাগে টঙ্কার, ছিন্ন শিকল পায়ে নিয়ে, আজিয়ে আনন্দ সন্ধ্যা, ঘোরা রজনী, মহা ঘন ঘটা। এখনও মনে আছে, মন্ত্রমুগ্ধের মতো সেই অনুষ্ঠানে সবাই তরুদার গান শুনছেন। লন্ডনে ওই একবারই আমরা তরুদার গান শুনতে পেয়েছিলাম। তরুদার জন্মদিনে একটা কথাই বলতে পারি, তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার। সেটা 1962-63 হবে। আমি তখন তরুদের ক্লাসে গোয়া বাগানে গান শিখতে যেতাম। সেই প্রথম উনি একটা গোয়া বাগানের সরু গলিতে ঝুনু মাসির বাড়ির একতলাতে গান শেখাতেন। তা যাই হোক, আমরা শিখতাম এবং সেখানে বহু ছাত্রছাত্রী আসতোই। একদিন ওনার 2 দিন ক্লাস ছিল, একদিন বুধবার একদিন মঙ্গলবার। তা আমি বুধবারে 3টে ব্যাচ ছিল, আমরা লাস্ট ব্যাচেতে আমরা গান শিখতাম। আমরা 7 জন ছিলাম এবং আমাদের সঙ্গে অনেক মাঝে মাঝে সাহিত্যিক, সাংবাদিক, কার্টুনিস্ট এরা সব আসতেন। যাই হোক, আর উনি খুব ভালো করে গান শেখাবার আগে গানের মানে বুঝিয়ে দিতেন, অর্থ বুঝিয়ে দিতেন। একবার আমারে তুমি অশেষ করেছো গানটা শেখাবার সময় আমি জিজ্ঞেস করেছিলাম আভুকে, একটিকে একটি কেন উচ্চারণ করছেন? তখন বললেন যে উনি একটু বিরক্ত হলেন না, বললি একটি বলছে কেন, ইট ইজ এ বাইবেলিক্যাল ল্যাঙ্গুয়েজ, বাইবেলের ঠিক এইভাবেই ইউ বলা হয় না, দাও বলা হয়। আর একটি বললে অনেক বড় মুঠা মনে হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই বিরাট মুঠো যা সারা জীবন ধরে চিরকাল মানুষকে দিয়ে চলেছে সম্পদ। এছাড়া উনি বললেন এই গানটা গীতাঞ্জলি প্রথম গান ছিল, পরবর্তীকালে আমার মাথা নত করে দেওয়া হয়েছে তোমার চরণ দুলার করে বলা হয়েছে। এটা ঝম্পক তাল, রবীন্দ্র শিষ্য তাল, ঝম্পক 3 ছন্দ। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা উড়ায়ে ফেলে আবার ধরেছো,
জীবন নব আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা কত যে গিরি কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট বাসি তীরে কত যে তান বাজালে ফিরে তাহারে তাহা করো আমার হিয়া খানি হারালো সীমা বিপুল পরশে উঠলি উঠে বাড়ি আমার শুধু কোটি মুঠি ভরে দিতেছ দান দিবস বিভাবরে হলো না সারা কত না যুগ ধরে কেবলি আমি লবে আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তরুদার কাছে গান শেখবার আগে আমি আর কারো কাছে গান শিখিনি। তরুদার চলে যাবার পরেও কারো কাছে নয়। কলেজে ইউনিভার্সিটিতে পড়বার সময় কবিতা পড়ানোর একটি ভালো ক্লাস শেষ হলে যে মন নিয়ে ফিরতাম, তরুদার ক্লাসের পরেও আমার ঠিক সেই একই অনুভূতি হতো। তরুদার ভালো ছাত্রী আমি একেবারেই ছিলাম না। নিয়মিত গানের অভ্যাস করতাম না, কিন্তু তরুদার সান্নিধ্যে থাকায় গীতিনাট্য পরিচালনা করার একটা শিক্ষাবোধয় আমার হয়ে গিয়েছিল। সেটা পরবর্তী সময়ে কাজে লাগিয়েছিলাম উত্তর কলকাতা একটা স্কুলে শিক্ষকতা করার সময়। আমি ছাত্রীদের দিয়ে কালমৃগয়া করিয়েছিলাম। সব চরিত্ররাই সেখানে গান গেয়ে অভিনয় করেছিল, এমনকি বনদেবীরাও। সেই অপেরা রীতিতে গীতিনাট্য করার শিক্ষা আমি তরুদার কাছ থেকেই পেয়েছিলাম। আমাদের তরুদা ছিলেন শিশুর মতো সরল। 1993 সালে আমরা চলে আসার 2 মাস পরেই সমীরদার ফোন। আমরা টরন্টো শহরে নতুন কালীবাড়ি তৈরি করব ফান্ড রেজিংয়ের জন্য। বাল্মীকি প্রতিভা করতে চাই। শ্রী অশোকতরু বন্দ্যোপাধ্যায়কে আনতে আমরা ইচ্ছুক। তুমি ব্যবস্থা করতে পারবে? বাল্মীকির ভূমিকায় ওকে ছাড়া কাকে আর ভাববো? আমি তো মহা খুশি। তরুদাকে গিয়ে বললাম। তরুদা সব শুনে একটাই মাত্র প্রশ্ন করলেন, হ্যাঁ রে, ওরা আমাকে নায়করা দেখাতে নিয়ে যাবে? আনন্দের বিষয়েই যে বৌদি ও তরুদা একই সঙ্গে নায়করা দেখতে গিয়েছিলেন। বুলবুলদির বাড়িতে 1 মাস ছিলেন, ওখান থেকে ইউএসএ, লন্ডন, অনেক
অনুষ্ঠান করে তারপর দেশে ফিরেছিলেন। আমাদের তরুদা ছিলেন মাটির বড় কাছের মানুষ। একটা পিকনিকের কথা মনে পড়ছে। আমরা ধামুয়াতে যাব পিকনিক করতে। তরুদা বললেন, আমি গাড়িতে যাব না, আমি লোকাল ট্রেনেই যাব। 26শে জানুয়ারি বালিগঞ্জ স্টেশনে লোকে লোকারণ্য। তার ভেতরে তরুদাকে নিয়ে অনেক কষ্টে আমরা ট্রেনে উঠলাম, ভেন্ডার কম্পার্টমেন্টে। আষ্টে মাছের গন্ধ, ভিড়। এক সহৃদয় মাছ বিক্রেতা তরুদাকে একটু বসতে দিলেন। বসে তরুদার কি আনন্দ, কি হাসি, যেন শালের জঙ্গলে বসে আছেন। আমাদের বললেন, নে ঋতুপর্ণা, গান ধর। সঙ্গে সঙ্গে আমরা সকলে মিলে গলা ছেড়ে গাইতে লাগলাম, গানের পরে গান। গান থামল ধামুয়া স্টেশনে এসে। তরুদা আমাদের বুঝিয়ে দিলেন, গানের জন্য মনের পরিবেশ যথেষ্ট, বাইরের পরিবেশ নয়। তরুদার জন্মদিনে প্রত্যেকবার আমরা তরুদার বাড়িতে যাই, আনন্দ করি, বৌদি থাকেন। এবারে মহামারীর এই দুর্যোগের মধ্যে সেটা সম্ভব হচ্ছে না, কিন্তু শ্রদ্ধা জানাবার জন্য তো জায়গা নির্দিষ্ট দরকার নেই। তরুদাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে, বৌদিকে আমার প্রণাম জানিয়ে আমি তরুদার একটা গান, আমি মনে করি তরুদার এটা সিগনেচার সং। এই গানটা খুব বিখ্যাত হাসির গানের মধ্যে একটা। আমি এই গানটি পরিবেশন করছি। ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ, ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ। তিনটে চারটে পাশ করেছি, নিতান্ত নই মূর্খ। তিনটে চারটে পাশ করেছি, নিতান্ত নই মূর্খ। ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ। তুচ্ছ সারে গামায় আমায় গলদ ঘর্ম গামায়, তুচ্ছ সারে গামায় আমায় গলদ ঘর্ম ঘামায়। বুদ্ধি আমার যেমনই হোক, কান দুটো নয় সূক্ষ্ম। বুদ্ধি আমার যেমনই হোক, কান দুটো নয় সূক্ষ্ম। এই বড় মোর দুঃখ কানাই রে, এই বড় মোর দুঃখ। ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ। বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে, হৃদয়খানা ঘুরে মরে গ্রামাফোনের ডিস্কে। বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে, হৃদয়খানা ঘুরে মরে গ্রামাফোনের ডিস্কে। কণ্ঠখানায় জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই,
কণ্ঠখানায় জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই। স্বয়ং প্রিয়া বলেন তোমার গলা বড়ই রুক্ষ, স্বয়ং প্রিয়া বলেন তোমার গলা বড়ই রুক্ষ। এই বড় মোর দুঃখ কানাই রে, এই বড় মোর দুঃখ। ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ। কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন, ছুটেছে মন মাটির পানে। কোন পুরাতন প্রাণের টানে। এই গানটা গাইলেই মনে পড়ে যায় 1973 সালের শ্রুতির প্রতিষ্ঠা দিবসের কথা। বাইরে অঝোরে বৃষ্টি, বালিগঞ্জ শিক্ষা সদনের প্রেক্ষাগৃহে ঢুকে গেছে জল, আর তরুদা গান ধরেছেন কোথা যে উধাও হলো মোর প্রাণ উদাস। পিছনে ঘন নীল ব্যাকড্রপে পূর্ণেন্দু ভট্টাচার্য আমাদের বাবুয়াদার তৈরি শ্রুতির প্রতীক সাদা শোলার ফুল দিয়ে তৈরি একটি তানপুরা। আমরা যারা সঙ্গীতে পারদর্শী ছিলাম না, কোরাসে গলা মেলাতাম আর মহা উৎসাহে জুটে পড়েছিলাম মঞ্চসজ্জার কাজে। তারপর থেকে শ্রুতির পরিচালনায় নিয়মিত অভিনব এবং মনোজ্ঞ অনুষ্ঠান মঞ্চস্থ হতে লাগলো। তরুদা ছিলেন রবীন্দ্রসঙ্গীতের একক অনুষ্ঠানের পথপ্রদর্শক। আষাঢ়স্য প্রথম দিবসে আরাধনার গান ছাড়াও অভিনব পরিকল্পনায় মঞ্চস্থ করলেন রবীন্দ্রসঙ্গীত যুগে যুগে দিবস রচনা। বিষয়বস্তু এবং উপস্থাপনার ক্ষেত্রে অভিনবত্বে খুব জনপ্রিয় হয়েছিল আরেকটি অনুষ্ঠান, গদ্যনাট্যের গান। রবীন্দ্রনাথের গদ্য নাটকগুলি এক একটি নাট্য মুহূর্ত সজীব করে তুলতেন কুশীলবরা পাঠের মাধ্যমে, অনেকটা এখনকার শ্রুতি নাটকের। আর তরুদা সেই মুহূর্তের গানটি গাইতেন। এই অনুষ্ঠানের মঞ্চসজ্জার পরিকল্পনাটি ছিল নতুন ধরনের। মঞ্চের পরিসরটিকে ভাগ করা হতো 3 ভাগে। একধারে যেন নাট্যমঞ্চ, অন্যধারে সূত্রধারণা, মাঝখানে তরুদা বসতেন বাদ্যযন্ত্রীদের। এরপরে বাল্মীকি প্রতিভা। আশ্রমিক সংঘের বাল্মীকি প্রতিভায় তরুদার বাল্মীকির গায়ন এবং অভিনয় খুবই জনপ্রিয় ছিল। এর বেশ কিছুদিন পরে কলকাতার মঞ্চে তরুদা নিয়ে এলেন বাল্মীকি প্রতিভা গীতিনাট্য রূপে, যেখানে গান এবং অভিনয় দুটোই মঞ্চের ওপর লাইভ, কোনো রকম প্লেব্যাক সিঙ্গিং নেই। তখন একটা উৎসবের মেজাজ। আমরা বাবুয়াদার নেতৃত্বে এঁকে চলেছি বনদেবীদের উত্তরীয়। দেবব্রত মুখোপাধ্যায় প্রখ্যাত শিল্পী, তিনি আঁকছেন ব্যাকড্রপ, আর বালসারাদা চলে আসতেন অভিনয়ের দিনে পিয়ানো নিয়ে রবীন্দ্র সদনের ব্যাক স্টেজে। আমরা ছুটোছুটি করতাম রবীন্দ্র সদনের ড্রেসিং রুম থেকে স্টেজ পর্যন্ত। ভীষণ উত্তেজনা, সে যেন একটা জমজমাট ব্যাপার, সবাই মিলে যেন একটা পরিবার। বেঁচেছি এখন শর্মা ওদিকে আর নন, গোলে মালে ফাঁক তালে পালিয়েছি কেমন। বেঁচেছি এখন শর্মা ওদিকে আর নন, গোলে মালে ফাঁক তালে পালিয়েছি কেমন। লাঠালাঠি কাটাকাটি ভাবতে লাগে দাঁত কপাটি, লাঠালাঠি কাটাকাটি ভাবতে লাগে দাঁত কপাটি। তাই মানটা রেখে প্রাণটা নিয়ে সটকেছি কেমন, তাই মানটা রেখে প্রাণটা নিয়ে সটকেছি কেমন। নমস্কার, আমি দীপেন মুখোপাধ্যায় বলছি, বাল্মীকি প্রতিভার প্রথম দস্যু। এই অনুষ্ঠানটা মোটামুটি প্রথম যখন হয় সেটা 1973 সাল।
এবং ৭৩ সালে রবীন্দ্র সদনে, তারপরে তো বহুবার রবীন্দ্র সদনে হয়, আর তারপরে তো বাইরে হয়েছে আমন্ত্রিত হয়ে দুর্গাপুরে, তারপরে আমন্ত্রিত হয়েছে গোর্খী সদন এবং বিভিন্ন জায়গায় এইভাবে হয়েছে। এখন এই প্রথম দস্যুর যে আমি অভিনয়টা করতাম, এই অভিনয়ের ব্যাপারটা হচ্ছে কি, এটা সার্থক রূপ দিতে গেলে ভাড়ামি করা চলবে না। এটা আমার গুরু আমাকে শিখিয়েছিল যে তুমি যে প্রথম দস্যু করছো, ঠিক তার রবীন্দ্রনাথের রুচি এবং সেটা বজায় রেখে রবীন্দ্রসঙ্গীতে এটা সুরক্ষা করে সেইভাবে করবে যাতে লোকে না ভাবে এটা ভাড়ামি হচ্ছে। তা আমি তো সেইভাবেই ওনার মতো যা বলে গেছেন সেইভাবেই করে গেছি। এবং আমার সঙ্গে অভিনয় করত নীলাঞ্জনা সেন, ইন্দ্রাণী সেন, শ্রীনন্দা চৌধুরী, এরা ছিল বালিকাতে। আর সরস্বতী হতো গৌরী ঘোষ, আর দ্বিতীয় দস্যু রবীন বোস, তৃতীয় দস্যু স্বপন ঘোষ, ব্যাদ স্বপন ঘোষ, সুবীর চক্রবর্তী, এইভাবে আমাদের দলটা ছিল। এবং উনি সবসময় বলতেন যে অভিনয় করবে ঠিকই, কিন্তু যেন ভাড়ামি না হয়। হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথের লেখা তো, সেখানে সবকিছু বজায় রেখে করতে হবে। আমার এছাড়া কিছু বলার নেই। আপনাদের অশেষ ধন্যবাদ আমাকে। উনি অভিনয়টা খুব ভালো বুঝতেন। হ্যাঁ, আমি যদি একটু বাড়াবাড়ি করতাম, বলতো না না এটা করো না, এটা রবীন্দ্রনাথের পছন্দ করতেন না, এবং এইভাবে করো। এইগুলো সেই সাহায্য পাই। হ্যাঁ, অশোকদার সাহায্য না পেলে মঞ্চে এইভাবে অভিনয় করতে পারতাম না। কারণ আমি নাটক করেছি বহু বন্ধু বান্ধব মিলে, কিন্তু রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথের এই সমস্ত করতে গেলে নিজেকে অনেক সংযত হয়ে করতে হয়, যাতে কোনো ভাড়ামি না হয়, এই আর কি। সেটা উনি বারবার বলতেন। আর গানের ব্যাপারে তো আছেই, এবং গানের ব্যাপারে যেটা বক্তব্য হচ্ছে যে গানে যেরকম গায়কি হবে, আমি যদি ওখানে কোনো স্কোপ নেই, যেরকম উনি করেছেন ঠিক সেইভাবে করতে হবে, সেসব দেখাতেন উনি। সেইভাবে আমরা করেছি আর কি। আর কি বলবো বলো। বাল্মীকি প্রতিভার কথা আসতে মনে পড়ছে যে বাবার, এমনিতে তো আমরা শুনলাম যা তার চরিত্রের নানা ফেসেট ছিল, তো বাবা না বাচ্চাদের খুব ভালোবাসতেন। তো এরকম বাল্মীকি যখন সাজতো তখন একটা ট্রান্সফরমেশন হয়ে যেত। এবার অত বড় এমনিতেই অনিমেষ আঁকি, তারপরে ওরকম মেকআপ, বড় বড় চোখ, দস্যুর মতন লাল রোপ পরা, এত দাড়ি, এত চুল, অত দীর্ঘাঙ্গী পুরুষ। তো বাবা এরকম, বাবার এক প্রিয় শিষ্যা ঋতুপর্ণা রায়, তার কথা তো আমরা শুনলাম। তো ওই ঋতুপিসির মেয়ে তুলি, মানে এখন তিনি ডাক্তারবাবু, ডক্টর শ্রজ্ঞিনী রায়, তার প্রথম বাবাকে দেখা প্রচণ্ড ভয় পাওয়া, যে বাল্মীকি, ওর মুখ থেকেই শুনি কিরকম করে সেই ভালোবাসার মানুষ হয়ে দাঁড়ালো, সবচেয়ে ভয় পাওয়া মানুষ সবচেয়ে ভালোবাসার মানুষ হয়ে দাঁড়ালো। তো বাবার একটু ছোটদের সঙ্গে ভীষণ সময় কাটাতে ভালোবাসতেন। তা আমরা এখন সেই কনিষ্ঠতম অশোকতরু শিষ্যা ডক্টর শ্রজ্ঞিনী রায়ের কথা শুনবো, গান শুনবো। অশোক মামার কথা বলতে গেলেই মনে পড়ে যায় আমার খুব ছোটবেলায় বাল্মীকিকে দেখার প্রথম মুহূর্তটি। রবীন্দ্র সদন গ্রিন রুমের পাশে মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছি। এবার অশোক মামা মেকআপ করে এসে মাদের কিছু ইনস্ট্রাকশন দিতে এসেছেন। হঠাৎ আমাকে দেখে বড় বড় চোখ করে এই বলে এমন করে তাকালেন যে আমি ভীষণ জোরে কাঁদতে শুরু করলাম। এবার আমি যত কাঁদছি উনি তত বড় বড় চোখ করে আমার দিকে তাকাচ্ছেন।
এবং আমি দেখছি উপস্থিত সকলে হাসছেন, এটা আমার মনে আছে। ওর জন্মদিনে আমি ওকে স্মরণ করে একটি গান নিবেদন করছি। আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত তার বদলে আমি চাইলে কোনো দান, আমি তোমায় যত ভুলবে সে গান যদি না হয় যে ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কুলে, তোমার সভায় যবে করব অবসান, এই কদিনের শুধু এই কটি মোর তান, আমি তোমায় যত তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে ওগো, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে, সেই কথাটি কবি পড়বে তোমার মনে, বর্ষা মুখর রাতে ফাগুন সমীরণে, এইটুকু মোর শুধু রইল অভিমান, ভুলতে সে কি পারো, ভুলিয়েছ মোর প্রাণ, আমি তোমায় যত। কাকুর কাছে আমরা যারা বহু বছর গান শিখেছি, তুই তো শিখেছিস ছোট্টবেলা থেকে, কাকুর স্টাইল, টেকনিক, গানের উচ্চারণ, কথার উচ্চারণ এবং সবচেয়ে বেশি গানের ভাব, এইটার যে প্রাধান্য এবং যেটা আমরা খুব ছোটবেলা মানে একটা ট্রানজিশন ফেজ না, ইয়াং টিনেজে যখন শেখা হয় সেই জিনিসটা থেকে যায় সঙ্গে ভীষণভাবে। তো গান বোঝার এবং গান প্রেজেন্ট করার, গান ইন্টারপ্রেট করার যে টেকনিক বা যে কথাগুলো উনি বলতেন সেগুলো তো সারা জীবনই থেকে গেছে আমাদের সঙ্গে। তো শুধু বাঙালি ছাত্রছাত্রী নয়, তার কাছে আরও অনেক বিদেশি ছেলেমেয়েরাও এসে গান শিখেছেন, ফরাসি একজন গান শিখেছেন, জাপানিজ স্টুডেন্ট ওনার একজন আছে, এবং এই সম্বন্ধে আমাদের মিতালি চৌধুরী আরও কিছু বলবেন, সেটা এবার শুনি। হ্যাঁ, তো এমনিতে সম্পর্কে আবার বাবার খুব প্রিয় একজন নেতা বলতেন, দ্য আদার নেম অফ কারেজ ইজ নেতাজি সুভাষচন্দ্র বসু। মিতালিদি সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্রী আর কি, গ্রেট গ্র্যান্ড ডটার। নমস্কার, তরুদাকে প্রণাম জানিয়ে আমার শ্রদ্ধাঞ্জলি শুরু করি। তার সঙ্গে
বৌদি ও টোপালিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ দেবার জন্যে। 1972 সালের গোড়াতে আমি তরুদার ক্লাসে প্রথম যাই। তার কাছ থেকে আমি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার যে একটা ভিন্ন ধরন আছে সে কথা জানলাম এবং একটু আধটু বুঝতে শুরু করলাম। গান শুধু সুর, তাল ও কথার মধ্যে আবদ্ধ নয়। রবীন্দ্রনাথের গানের ভাষা বুঝে আবেগসহ গাওয়াটি আমার মতো সাধারণ মানুষের মনকে স্পর্শ করে। এরই মধ্যে আমার স্কুলের বন্ধু জাপানি মেয়ে আকাগি কবায়াশি শান্তিনিকেতনে বেড়াতে যায়। ফিরে এসে আমাকে বলে যে সে তরুদার কাছে গান শিখবে। নিয়ে গেলাম সঙ্গে একদিন ক্লাসে। তরুদা এক ঝলকে বুঝে নিলেন যে আকাগি is no ordinary student. Her musicality is extraordinary as she happens to be a very accomplished pianist, even at that young age. ভাষার যে অসুবিধে ছিল সেটা উভয়ের অসম্ভব পরিশ্রম ও সাধনার ফলে ধীরে ধীরে বিলীন হয়ে গেল। আজও কানে বাজে আকাগি সোলো পরিবেশন। আজি নির্ভয় নিদ্রিত ভুবনে কে জাগে, তার সুরেলা সুমধুর কণ্ঠে আমরা মুগ্ধ হয়ে শুনলাম। শেষ করার আগে তরুদার সঙ্গে আমার মামার বাড়ির একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, সে কথাটি না বললে আমার বক্তব্য অসম্পূর্ণ থেকে যাবে। আমার মা শ্রীমতী রমা রায় হচ্ছেন স্বর্গীয় শরৎচন্দ্র ও স্বর্গীয় বিভাবতী বসুর কন্যা এবং সেই সূত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি। প্রতি বছর 23শে জানুয়ারিতে নেতাজি ভবনে সুভাষচন্দ্র বসুর জন্মোৎসব পালিত হয়। তরুদাকে অনুরোধ করা হয়েছিল তাসের দেশের কিছু অংশ থেকে গান গাইতে। আপনারা সকলেই জানেন যে কবিগুরু তার এই গীতিনাট্য শ্রীমান সুভাষের প্রতি উৎসর্গ করেছিলেন। তরুদার কণ্ঠে তাসের দেশের গান শ্রোতাদের মধ্যে একটি বিশেষ প্রভাব সৃষ্টি ঘটায়। অবশেষে যখন তরুদা তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করো গানটি গাইতে শুরু করেন, বহুজনের অশ্রুজল আর ধরে রাখতে পারলেন না। নেতাজি ভবনের প্রোগ্রাম সমাপ্ত হলো আরেকটি বছরের মতো এক মনোরম এবং ভাবগম্ভীর পরিবেশ। খুব ইন্টারেস্টিং ব্যাপার কি জানো বুদি, বাবা যখন গান শেখাতেন তখন বলতো যে দেখ আমি গান শেখাচ্ছি কিন্তু গানটা হচ্ছে 7টা জন্মের সাধনার ফসলে একজন শিল্পী হয়, পারফেক্ট আর্টিস্ট হয়। যে কোনো সাধনাই বলে যে আমাদের 7 বার্থস লাগে টু অ্যাচিভ দ্য আলটিমেট। কিন্তু আরেকটা জিনিস বলতেন, তো আমি তো সবাইকে একটা বিরাট পণ্ডিত সঙ্গীতজ্ঞ করে দিতে পারবো না, কিন্তু তোদের মধ্যে আমি সেই গন্ধটুকু সেই ক্রিমটুকু রেখে যাব যে সোনার কাঠির ছোঁয়ায় জীবনের সব কিছু সুন্দর হবে, একটা অদ্ভুত রসদ খুঁজে পাবি। তা আমার মনে হয় বাবা 100% সেটাতে সফল, যে একটু সুন্দর করে বেঁচে থাকা, একটু সুন্দর করে চিন্তা ভাবনা। এবং আরেকটা তো ভীষণ সবাই আমরা ফিল করি যে খুব সংকটময় পরিবেশের থেকেও কি করে বের হয়ে এসে বাঁচার যে চেষ্টা বা বাঁচতে ভালো লাগা, এই তো ভালো লেগেছিল, তো সেইটা শিখেছি। আরেকটা খুব ইন্টারেস্টিং আমি দেখি এখন যে খুব আনন্দ হয় যে শুধু কিন্তু গান শিখে তারা সবাই গানকে প্রফেশন করেছে যেমন সেটা সত্যি, আবার অনেকে ডিরেক্টলি গান না করে গানটাকে নিয়ে রিসার্চ করেছে, বাদ্যযন্ত্রে প্রফেশন করেছে। একটা তো সবচেয়ে জলজ্যান্ত প্রমাণ আমাদের বাবুদা, বাবার খুব ফেভারিট স্টুডেন্ট। তো কিরম করে বাবুদা আজকাল মানে আরেকটা মানে সিনোনিমাস উইথ কিবোর্ড। তা আমরা একটু বাবুদা সুব্রত মুখার্জির সঙ্গে একটু দেখি বাবুদা কি বলে, কি বাজায়, কি গান করে। তরুদা আমাদের শ্রদ্ধেয় গুরু অশোকতরু বন্দ্যোপাধ্যায়, তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানো এবং সঙ্গীতাদি এবং
আমাদের কৌশিকী যে উদ্যোগ নিয়েছেন আমাদের গুরু ভাই বোনেদের নিয়ে, এটা আমার কাছে খুব খুব ভালো লেগেছে। এবং আমরা যে একসঙ্গে গুরুকে শ্রদ্ধা জানাতে পারছি, সত্যি এটা আমরা তার জন্য নিজেদেরই খুব ভালো লাগছে। তরুদার কাছে অনেক গান শেখা, সবাই শিখেছেন, কিন্তু আমার যেটা শেখা বাঁ হাতে হারমোনিয়াম বাজানো অসাধারণ। আর আমি বাড়িতে এসেই বাঁ হাতে হারমোনিয়াম বাজানো অভ্যেস করতাম। হারমোনিয়াম তো যাই হোক, কোনো কিছুই তো ফেলা যায় না, সেইখান থেকে দেখা গেছে সেটা আমার কিবোর্ডের ক্ষেত্রে অনেক কাজে লেগে গেছে। তো তার মানে গুরু আমার সঙ্গে সবসময় রয়েছেন। তা গুরুর কাছে অনেক গান শেখার মধ্যে তরুদার কাছে বধূ মিছের একটা গান, যেটা অদ্ভুতভাবে উনি যেমন শেখাতেন করোনা কথাটা কিভাবে বলা যায়, ওই রকম উচ্চারণ, দেখুন ওই রকম কণ্ঠস্বর এবং ওই রকম উচ্চারণ এবং ওই রকম গায়কী, এই তিনটে কোনোভাবেই সম্ভব নয় আমার পক্ষে দেখানো। আমরা যতটুকু পেরেছি তাই দিয়ে একটু শ্রদ্ধা জানাচ্ছি গুরুকে। বধূ মিছে রাগ করোনা, করোনা মম বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করোনা, বধূ মিছে রাগ করোনা, করোনা পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকিয়া আপনারে মুখে হেসে যায়, মনে কেলে যায়, সে আমারও নহে ছলনা, বধূ মিছে রাগ করোনা, করোনা তিলেকেরও দেখা তিলেকেরও সুখ, ক্ষণেকের তরে শুধু হাসি মুখ, পলকের পরে থাকে বুক ভরে চিরজনমের বেদনা, তারই মাঝে কেন এত সাধা সাধি, অবুঝাধারে কেন মরি কাঁদে, দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা, বধূ মিছে রাগ করোনা, করোনা মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করোনা, বধূ মিছে রাগ করোনা, কাকুর নানা জায়গায় গিয়ে অনুষ্ঠান করা, ট্যুরিং, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। এবং এখানে আমার নিজের স্মৃতি, ওনাকে খুব ছোটোবেলায় দেখেছি তো উনি, আমরা তখন বার্নপুরে, আমি বড় হয়েছি বার্নপুরে খুব বড় করে বঙ্গ সংস্কৃতি উৎসব হতো। আর আমার মা, আমিও সঙ্গে গেছিলাম, আমার এমনি করে করে বাবার সঙ্গে কত জায়গা ঘোরা হয়ে গেল। আর আরেকটা সেটা মানে কিরকম ছোট থেকেই জানছি যে এটা আমার দিদি, এই ফিলিংটা আমাদের পরিবারে খুব সুন্দর না, মানে সত্যি কথা, তোমাদের এতজনকে আমি পেয়েছি, এত কাছের, এত সম্পর্ক। তো এই কে আত্মীয় অনাত্মীয় আমার একদম এটা মনে থাকে না, এগুলো জীবনের অদ্ভুত যোগাযোগ, কারণ অনুষ্ঠান করতে এসে কাকু কাকিমা আমাদের বাড়িতে ছিলেন এবং অনুষ্ঠানের পরে রাত্রে অনেক রাত অবধি উনি গল্প করেছিলেন, এবং সেটাও তো একটা কাকুর গল্প করা, মানে ওটা একটা আর্ট অফ কনভারসেশন আমার মনে হতো। এত সুন্দর করে উনি কথা বলতেন এবং জমিয়ে তুলতেন একেবারে কথাবার্তা। তো সেই সময় থেকেই সেটা কিন্তু যেখানে ভালো লাগতো সেইটাই
একটা মনের সম্পর্ক হ্যাঁ, দরকার একটা ছিল, এবং এটা vibes বারবার না। বলতেনও এটা যে মনের সম্পর্ক এটা হতে হবে। মাকে অনেক চিঠি লিখতেন পরে, হ্যাঁ। কারণ ওদের ওই আমার মনে আছে পোস্ট কার্ডের দিন হ্যাঁ, তখন, চিঠিটা এবং নানান জায়গায় উনি ঘুরছেন, সেখান থেকেও মার কাছে হ্যাঁ। চিঠি আসছে। মা তো ভীষণই অনুরাগী ছিলেন ওনার গানের। এক তো অত দরাজ গলা এবং ওনার প্রেজেন্টেশন, এবং তারপরে পার্সোনালি ওনার সঙ্গে পরিচিত হয়ে সেই সম্পর্ক আরও অনেক অনেক দিন ধরে চলেছিল। উনি বাল্মীকি প্রতিভাও দেখেছিলেন, মাকে নেমন্ত্রণ করেছিলেন গিয়ে শুনতে। তো এবারে মার গলায় একটু শুনি যে সেই ফ্যান এবং সেই অ্যাডমায়ারার ওনার কি মনে হয়েছিল। সেটা বোধহয় 1978 সালের জুলাই অথবা আগস্ট মাস হবে, সঠিক তারিখটা মনে পড়ছে না। আমি তখন কানপুরে আমাদের একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বার্ষিক উৎসব উপলক্ষে 2 বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে গাইবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। অশোকতনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এইভাবেই আমার প্রথম সাক্ষাৎ। ইনি সস্ত্রীক এসেছিলেন। অনুষ্ঠান শেষ হবার পর রাত্রে আমাদের বাড়িতেই ছিলেন। সেই রাত্রে তার গল্প করার অসাধারণ ক্ষমতার পরিচয় পেলাম। আমিও সংকোচের পর্দা সরিয়ে সেদিন সহজ হতে পেরেছিলাম। তিনি নিজেও সহজ সরল ও পরিহাস প্রিয় মনোভাবাপন্ন মানুষ ছিলেন। পরবর্তী সময়ে অশোকতনু বন্দ্যোপাধ্যায়কে আমি অশোকদা বলেই চিনতাম। 1980, 81, 82 এই 3-4 বছরের মধ্যে তিনি নিজের ক্ষেত্রে এক অনন্য খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী থাকার সত্ত্বেও তিনি আমার সঙ্গে চিঠিতে কিছু যোগাযোগ রেখেছিলেন। এইসব চিঠির মাধ্যমে আমি তার সহজ, সুন্দর ও উদার মনের পরিচয় পেয়েছি। তার সহজ হৃদয় ও মনের পরিচয় পেয়েছি। রবীন্দ্র সদনে তার অসাধারণ অনুষ্ঠান গীতিনাট্য বাল্মীকি প্রতিভায় তিনি আমাকে আসতে বলেছিলেন। সেই অনুষ্ঠানে আমি তাকে আবার অন্যভাবে আবিষ্কার করলাম। তার ঈশ্বর প্রদত্ত কণ্ঠ, স্বরক্ষেপণ, গায়কী ও অভিনয় ক্ষমতা যেন মিলেমিশে তাকে এক সার্থক শিল্পীরূপে তুলে ধরল। শান্তিনিকেতনে তিনি রবীন্দ্রসঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষ পারদর্শিতা দেখিয়েছিলেন। কলকাতা ও বাইরে এমনকি বিদেশেও তিনি অসংখ্য একক অনুষ্ঠান করেছিলেন। তার গাওয়া ব্রহ্মসঙ্গীতের ক্যাসেটটা প্রভূত প্রশংসা পেয়েছিল। তার সঙ্গে সাহচর্য, বেহালায় সাহচর্য করেছিলেন পণ্ডিত ভি.জি. জো। পিনাকিতে লাগে টঙ্কার, নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায়, কার বাঁশি নিশি করে ও ইত্যাদি আরও অনেক গানে তার বিকল্প খুঁজে পাওয়া খুব মুশকিল। আমি তার সাহচর্যে বেশি দিন থাকতে পারিনি, তবুও শিল্পী হিসেবে অশোকদা ও মানুষ অশোকদার মধ্যে আমার দৃষ্টিতে মানুষ অশোকদাই অনেক বড় হয়ে উঠেছেন। তার জন্মদিনে তাকে প্রণাম জানিয়ে বলি, তোমার সৃষ্টির চেয়ে তুমি যে মহৎ, তাই তবু জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায়, কীর্তিরে তোমার বারংবার। নমস্কার, আমি সন্দীপ দাস, কলকাতায় থাকি। আমার অন্যতম সঙ্গীত শিক্ষাগুরু সঙ্গীতাচার্য শ্রী অশোকতনু বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মবার্ষিকী। সেই উপলক্ষে আমি তাকে শ্রদ্ধায় স্মরণ করছি একটি গান দিয়ে, যে গানটি হচ্ছে রহি রহি আনন্দ তরঙ্গ। এই গানটি আমাদের উনি শিখিয়েছিলেন, এবং অশোকতনু বন্দ্যোপাধ্যায়কে আমরা তরুদা বলে সবাই ডাকতাম। ওনার যে শেখানোর পদ্ধতি ছিল তা ছিল অসাধারণ। উনি আমাদের দেখিয়ে দিতেন
কোথায় কোন কথাটা কিভাবে বলতে হবে, কোথায় দম নিতে হবে, কোথায় একটু থেমে বলতে হবে, এই পজগুলো না দিলে কথার অর্থ হয় না। এবং গায়কই কী হবে এবং কোন গানের কোনখানে দম নিতে হবে, এই সমস্ত স্ক্যানশনগুলো উনি দেখিয়ে দিতেন। এই গানটির ক্ষেত্রেও সেইভাবে উনি আমাদের শিখিয়েছিলেন। আমি সেইভাবেই গাওয়ার চেষ্টা করেছি। তরুদার কাছে যে অকৃত্রিম ভালোবাসা, স্নেহ, মমতা পেয়েছি, তা তো যতই বলি সেটা কম বলা হবে। এবং ওনার মতো একজন মানুষকে আমি দেখেছি, কি অসাধারণ ছিল তার ব্যক্তিত্ব। এক কথায় বলবো, যেটা ছিল ওনার, সেটা ছিল প্লিজিং পার্সোনালিটি। উনি যেমন ভালোবাসতেন, তেমনি রিহার্সাল হলে ভীষণ সিরিয়াস হয়ে যেতেন। বিশেষ করে আমরা বহু জায়গায় বহু গীতিনাট্য, নৃত্যনাট্য করেছি। বিশেষ করে একটি সময়ের কথা মনে পড়ছে, বাল্মীকি প্রতিভার স্টেজ রিহার্সাল ছিল রবীন্দ্র সদনে। উনি যথেষ্ট বকাবকি করেছিলেন ভুল করার জন্য অনেককে, এবং একজনকে পিঠে চাপড় মেরে বলেছিলেন, কিরে কাল ডোবাবি নাকি। এইরকম ছিল ওনার মানে সিরিয়াসনেস। এবং গান যখন করতেন তখন তো আত্মমগ্ন হয়ে যেতেন। এবং যখন আমাদের অনেকভাবে উৎসাহ দিয়েছেন, একবার মনে আছে রবীন্দ্র কাননে আমি শৈলরঞ্জন মজুমদারের সম্বর্ধনায় আমরা গান করতে গেছি। আমি বললাম যে আমি গান করতে কালকে পারবো না, পরের দিন বাল্মীকি প্রতিভার শো ছিল, আমার গলা খুব খারাপ তরুদা। বলুন, ওসব আমি কিছু জানি না, তোমাকে কালকে বান ছাড়তে হবে। এবং শুনলেনই না আমার কথা। এবং পরে ওনার নির্দেশ মতো যেভাবে উনি বলে দিয়েছিলেন সেভাবে করে আমি পরে অনুষ্ঠানটাও করতে পেরেছিলাম। তো তরুদা সম্বন্ধে যতই বলবো সেটা অনেক কম বলা হবে, তাই আজকের দিনে আমি তাকে শ্রদ্ধায় স্মরণ করছি এবং এই গানটি ওনার উদ্দেশ্যে গাইছি। রহে রহে আনন্দ তরঙ্গ জাগে, রহে রহে আনন্দ তরঙ্গ জাগে, আনন্দ তরঙ্গ জাগে, রহে রহে আনন্দ তরঙ্গ জাগে। রহে রহে প্রভু তব পরশ মাধুরী, রহে রহে প্রভু তব পরশ মাধুরী, হৃদয় মাঝে আসে লাগে, হৃদয় মাঝে আসে লাগে, রহে রহে আনন্দ তরঙ্গ জাগে। রহে রহে শুনি তব চরণ পাত হে, রহে রহে শুনি তব চরণ পাত হে, মম পথের আগে আগে, মম পথের আগে আগে, রহে রহে আনন্দ তরঙ্গ জাগে। রহে রহে মম মন গগন ভাতিল, রহে রহে মম মন গগন ভাতিল, তব
রহি রহি আনন্দ তরঙ্গ জাগে। কাকুর একদিকে একটা ভীষণ আত্মভোলা মনও ছিল। আমার মনে হয় যে কোনো শিল্পীর যে একটা স্ট্রং খুঁটি, একটা অ্যাঙ্কার দরকার। এবং এখানে আমি বলতে চাই কাকিমার কথা, ওনার সহধর্মিণী অনিমা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের কাছে কাকিমা। একটা ভীষণ জানো তো, মায়ের একটা দিক মা কোনো দিন কাউকে প্রকাশ করে বলেনি। আমরা তো খুব স্ট্রাগলিং লাইফ ছিল, মা কীরকম অন্নপূর্ণার মতন সব সময় যে আসছে আর এটাও তো বাড়িতে খেয়ে যাক, কাকুর তো এটা সব সময় ছিল, যে আসবে সে খেয়ে যাবে, থাকবে। সো মানে আইডিয়াল ওয়াইফ অফ আর্টিস্ট। না, সাপোর্টটা ভীষণই স্ট্রং, এবং সেটা শুধু সংসারে নয়, সংসারে অফকোর্স দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, বাট আমি প্রোডাকশনের কথা আবার বলছি, কারণ খুব ছোটবেলায় আমরাও বাল্মীকি প্রতিভা এবং ওয়াটার ব্যালে, চিত্রাঙ্গদা, এগুলো, কিন্তু এই যে একটা মানে দক্ষযোগ্য লেগে যেত, এত এত লোক নিয়ে রিহার্সাল, এখানে যাওয়া, ট্রান্সপোর্ট, ট্রাভেল, টাইম, সেগুলো প্রিসিশনটা কাকিমার হাতে ছিল সব সময়। এই তোরা এই সময়, তোরা এই সময় ক্যারেক্টার আমার মা, তুমি মাকে নিয়ে এসো দেখি, মাকে। হ্যাঁ, এবারে কাকিমা কথা বলুন। মানে যারা তোমরা ছাত্রছাত্রীরা উদ্যোগ করেছো, ও রবীন্দ্র মানে ওর জন্মদিন পালন করবে, তারা সবাই সব কিছুই অনেকটা জানে। তবু আমি বলছি যে এই রবীন্দ্রসঙ্গীত মানে এই বেশ কিছুদিন আগেকার কথা, এত বহুল প্রচলিত ছিল না, এবং ছিল হয়তো সব আসলে গানের মধ্যে একটা রবীন্দ্রসঙ্গীত ঢুকিয়ে দেওয়া হতো। সেটা বহুদিন ধরে চলছিল, কিন্তু সেটা আমার স্বামী অশোকচন্দ্র বন্দ্যোপাধ্যায় যখন আরম্ভ করলো আসলে, তখন সেটা ওর মনোপুত হলো না। হ্যাঁ, ও সেটার জন্য খুব চিন্তা করতো কি করা যায়, আর সারাক্ষণ তো গান নিয়েই থাকতো, মানে অন্য কিছু তার মানে কোনো দিকে দৃষ্টি ছিল না। গানটাকে এত ভালোবেসেছে যে গান ছাড়া ও কিছু ভাবতে পারতো না, অন্য কিছু। তো ইচ্ছে করে লিখতেও পারতো, লেখার জন্য অনেক সাদাসাদি করেছে, অনেক জায়গায় লেখাও বেরিয়েছে। একদিন এসে বললো হঠাৎ যে আমি ঠিক করেছি একক করবো, রবীন্দ্রসঙ্গীতে একক করবো, এবং সেটা সবাই শুনবে, এই ঘরোয়া আসরে নয়, তাহলে তার মূল্য দেবে না, এটা টিকিট বিক্রি করে আমি করবো, যতটুকুই হোক, টাকার জন্য করছি না, করছি আমি গানের জন্য। তখন থেকে শুরু হলো মানে ওই গান নিয়ে ভাবনা চিন্তা, আর বললো যে গানটা যদি ব্যাখ্যা না করা হয় আসলে বসে, তাহলে সবাই ঠিক সেইভাবে রস গ্রহণ করতে পারবে না, এই রসবোধ সকলের থাকে না, গানটাকে ভেতরে নিয়ে যাওয়া। তা সে যে গায় তারও সেরকম লাগে, আর যে বলবে তারও সেরকম ভেতরে ভালোবাসা থাকতে হবে। তার সে একক প্রোগ্রাম করলো, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করা গ্রন্থকার হিসাবে তখন ওর সঙ্গে দেবদুলাল, পার্থ, মনীন্দ্র গুপ্ত লেখক, এবং আরও অনেক বিভিন্ন এরকম বেশি মানে খ্যাত ছিল, এবং দেশ বিদেশ থেকে বহু দেশে গেছে, এবং আমাদের ভারতবর্ষের চারিদিকে বড় বড় শহরে প্রত্যেক জায়গায় একক করছে। তা এটা ভালো লেগেছিল বলেই রবীন্দ্রসঙ্গীতটা এত বেশি তখন হয়েছিল। শিল্পী হিসেবে আমি অশোকচন্দ্র সম্বন্ধে কি বলবো, তার থেকে অনেক বেশি লোকে জানেন। ওদের ভালোবাসা না হলে অশোকচন্দ্র হতো না, অশোকচন্দ্র হতো না। এই মানুষের ভালোবাসা অসম্ভব পেয়েছে, এবং সেই ভালোবাসাতে ওকে অনেকখানি নিয়ে গেছে। আসলে সাংসারিক খুব একটা নয়, আর সবসময়ই বলতো গীতানি আমার গীতা। এই হচ্ছে অশোকচন্দ্র, আপন ভোলা বাউল টাইপের।
তাকে নিয়ে সংসার করেছি, কিন্তু আমি কখনো কষ্ট পাইনি, ভাবিও নি, দুঃখও পাইনি। আমার সে কোনো চিন্তাই ছিল না। আমার এই আপন ভোলা মানুষই ভালো লেগেছিল এবং তাকে নিয়ে আমি সংসার করে নিয়েছি। আমরা অনেক সময় কথা বলি যে একজন ট্রু আর্টিস্ট, শিল্পী সত্তা, এটা এক্স্যাক্টলি এটার মানেটা কি? এবং এরকম আমরা তো জীবনে আরও অনেক শিল্পী দেখেছি, এখনও দেখছি, কিন্তু কয়েকজনকে কেন ভীষণভাবে স্পেশাল মনে হয়, ভীষণভাবে স্পিরিচুয়ালি গিফটেড মনে হয়। কাকুর এই স্মৃতিগুলো আমার কাছে ভীষণ প্রেশাস, যে উনি ভীষণ ভিড়, অনেক লোকজন, কিন্তু তারই মধ্যে উনি কীরমভাবে নিজের একটা জগতে রিট্রিট করে যেতেন, আবার কিছুক্ষণ পরে সেখান থেকে বেরিয়ে এসেই আবার হইচই, গল্প, কথাবার্তা সবই করতেন। আমি সুদেষ্ণা, আমি তরুদার ছাত্রী। এই পরিচয়ের সঙ্গে যে কত তৃপ্তি জড়িয়ে আছে বলে বোঝানো যাবে না। তরুদাকে আমি প্রথম মঞ্চে দেখি তখন আমার 10 বছর বয়স। সেই যে মুগ্ধতা তৈরি হলো, সেই মুগ্ধতা আজও একই রকম অটুট এবং অম্লান। তখনই ঠিক করি যে আমি তরুদার কাছেই গান শিখব। কলেজে যখন পড়ি সেই সময় গেলাম তরুদার কাছে গান শিখতে। সেই মনে পড়ে পূর্ণদাসরে বাড়ি, লাল মেঝে। তরুদা জিজ্ঞেস করলেন, তুমি কার কাছে গান শিখেছ? তো আমি বললাম, আমার গুরুমা শ্রীমতী মীরা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি এখনও গান শিখি। তখন বললেন যে, তুমি মীরার ছাত্রী? আমার মেয়েও তো মীরার কাছেই গান শেখে। সেই যে আত্মীয়তা তৈরি হলো, সেই আত্মীয়তা কিন্তু আমার সারা জীবনের পাথেয়। আজকে যে গানটি গাইছি এটি তরুদার কাছেই শেখা, তরুদার কথা মনে করেই গাওয়া। তবে এখনও যখন স্বরলিপি দেখে গান তুলি, সেই গানের যে প্রাণ প্রতিষ্ঠা করার পথ, সেটা কিন্তু তরুদাই দেখিয়ে দেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেকো অন্তর হলে নাহি রে কুল কিনারা, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি অমনীয় মুখ হেরি সরমেশে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। আচ্ছা বুবু দিদি, বাবার জন্মদিন আমরা সঙ্গীতাঞ্জলি দিচ্ছি আমাদের অন্তরের শ্রদ্ধা দিয়ে। বাবার কোনো অনুষ্ঠান করলেই বা বাবার সম্পর্কে কথা বললে, তুমি যেমনি মা কথা ছাড়া ইনকমপ্লিট থাকে, তেমনি বাবার কিন্তু আরেকজন সঙ্গী ছিল। কে বলতো, যিনি সারা জীবন বাবার সঙ্গে সঙ্গত করে গেছেন? জহরদা। একদম।
তো আমরা একটু জহর কাকুর কথা শুনবো, যিনি নিজেকে সবসময় বলতেন যে বাবার চিরপথের সঙ্গী আমার বলে বাবাকে লিখেছেন উনি, আজীবন সঙ্গত করে গেল। তো তাকে, তার কথা আমরা একটু শুনবো। দেখো, মানুষের যেমন জন্ম হয় একটা হয়তো ভগবানকে, তরুদার জন্মটা হচ্ছে ঈশ্বর প্রেরিত, ওরা প্রেরিত পুরুষ, আর সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা যায় না। ওরা ঈশ্বর পাঠিয়েছে তার লীলা খেলা করবার জন্যে। আর তরুদার যে গান এত লোকের মর্মস্পর্শ করে, সেটা হচ্ছে কি, সব শিল্পের ভেতরে একটা অধরা মাধুরী থাকে। অশোক তরুদার সেইটা ধরে ফেলেছিলেন, ওই জন্যে গানটা একটা অন্য মাত্রা পেত। অধরা মাধুরী সব শিল্পেরই, যেমন ছবি বলো, গান বলো, সব শিল্পের অধরা মাধুরীটা ধরে ফেলেছিল। তার আবার ওই অশোক তরু যেমন গাইও ছিলেন, আবার সেরকম রসিকও ছিলেন। রস না হলে শিল্প হয় না, সব শিল্পেরই রসের দরকার হয়। রস না হলে তো মনটা ভেজে না, মনটা ভেজাতে হলে রসের দরকার হয়। রসময় পুরুষ ছিলেন অশোক তরু। আর আমরা যতটুকু দেখেছি, এটা ঠিক আইসবার্গের মতো হিমশৈল। হিমশৈলের অনেকটা জলের ভেতরে থাকে, 9 ভাগের 1 ভাগ ওপরে থাকে। আমরা সেই 1 ভাগটাই দেখেছি, উপরের ভাগটা। তার তলার ভেতরে যে কি অন্তর্লীলা হচ্ছে সে তো আমরা জানি না। ওইটুকুতেই মানুষটাকে যতটা চেনা যায় আর কি, সেই আর কি। উনিও তো গান টান অনেকের কাছে সব শিখেছিলেন শান্তিনিকেতনের, ঘরোয়া শান্তিনিকেতনের। সৈয়দদার কাছেও গান শিখেছিলেন, এসএস ওয়ালঝালকার কাছেও খেয়াল শিখেছিলেন শান্তিনিকেতনই ভালো। তারপরে তো কলকাতায় চলে এলেন। তার রসিকতা কি, মানে আবার বাঁহাতে বাজাতেন, তো বাঁহাতে অসম্ভব ভালো হারমোনিয়াম বাজাত। একবার ইয়েতে একটা অনুষ্ঠানে এক ভদ্রলোক খেয়াল গাইছিলেন, তরুদার কাছে অসম্ভব তার সাথে হারমোনিয়াম বাজিয়ে দিলেন। হ্যাঁ, হারমোনিয়ামটা অসম্ভব ভালো বাজাতেন। আর তার গান বাজনা রস তো বটেই। রসের কথা কি, তা ওই একবার ক্লাসে গান হচ্ছে, যদি তারে নাম চিনি গো, 2 মাত্রা বাদ দিয়ে গাইতে হয়। 1 2 তরুদা শেখাবার সময় করছিলেন, 1 2 জানি নে, 1 2 জানি নে, যদি তারে। তার একটা মেয়েকে বলেছে, ছাত্রীটা ক্লাসে গান হচ্ছিল তো, বলে করো, গান করো। সে গাইছে, সেই তরুদা শেখানোর মতো, 1 2 জানি নে, 1 2 জানি নে। যদি বলে ওরকম প্রকাশ্যে ঘোষণা করো না, প্রকাশ্যে ঘোষণা করো না। তারপর রসময় তো বটেই। একবার অনিন্দ্য ছিল সেখানে, ওই আমরা কুচবিহারে অনুষ্ঠান করতে গেছিলাম, বুঝেছিলি। আর সেবারে আগের দিন আসে আমরা 25শে বৈশাখের খেলা, গরমের সময়। তাদের রাতে খুব বৃষ্টি হয়ে গেল, প্রচণ্ড বৃষ্টি। আর ওখানে একটু পাহাড়ি অঞ্চল, ওখানে খুব ঠান্ডা পড়েছে। তা তরুদা বললেন, কি গো, মদন মোহন দেখতে যাবে না? হ্যাঁ, চলুন যাই। তা আমরা সব গেছি মন্দিরে। আর ওখানে সব ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, স্থানীয় লোকেরা সব আলোয়ান টালোয়ান চাদর ফাদর গায়ে দিয়ে এসছে। আর আমরা তো কলকাতা থেকে গেছি, যাইনি। তা তরুদা একটু দেখে বলে, খুব মুশকিল গো। বলে, কেন মুশকিল কেন তরুদা? মুশকিল না, এ তো দেখছি এরা জামাই ষষ্ঠীর দিনে শাল জড়িয়ে আম খাবে, গরমকাল তো, শাল জড়িয়ে। পালিয়ে গেছে অশোক তরু, কাগজে ছাপে নোটিশ, মিথ্যে কথা। আসলে জানে সবাই ওর হদিশ।
পালানোটা বরাবরই লুকোচুরির মতো। বড় হয়েও অশোক তরুর ছিল স্বভাবগত। চিরকালই সঙ্গী ওর গায়েবি এক টুপি, থেকেও না থাকার ভাব দেখানো বহুরূপী। চোখ বন্ধ করে যখন কান পাতবে হাওয়ায়, গানের সুরে অশোক তরু আসবে ধরা ছোঁয়ায়। গানের সুরে অশোক তরু আসবে ধরা ছোঁয়ায়। গানের সুরে অশোক তরু আসবে ধরা ছোঁয়ায়। যায় পথে তো যায় চলে ওই একলা রাতে, সে কোন পাগল যায়, যায় পথে তো যায় চলে ওই একলা রাতে। তারে ডাকিস নে, তারে ডাকিস নে তোর আলিঙ্গাতে, সে কোন পাগল যায়, যায় পথে তো যায় চলে ওই একলা রাতে। সুদূর দেশের বালিও যে যায়, যায় বলে হায় কে তা বোঝে। সুদূর দেশের বালিও যে যায়, যায় বলে হায় কে তা বোঝে। কিশোর বাজায় এক দাঁড়াতে, কিশোর বাজায় এক দাঁড়াতে। তারে ডাকিস নে, তারে ডাকিস নে তোর আলিঙ্গাতে, সে কোন পাগল যায়, যায় পথে ওই যায় চলে তোর একলা রাতে। কাল সকালে রইবে না, রইবে না তো বৃথাই কেন আসল পাথর। কাল সকালে রইবে না, রইবে না তো বৃথাই কেন আসল পাথর। কাল সকালে রইবে না, রইবে না তো বাঁধন ছেড়ার মহোৎসবের গান, গান যে ওকে গাইতে হবে। বাঁধন ছেড়ার মহোৎসবের গান, গান যে ওকে গাইতে হবে। নবীন আলোর বন্দনাতে তারে ডাকিস নে, তারে ডাকিস নে তোর আলিঙ্গাতে, সে কোন পাগল যায়, যায় চলে ওই যায় পথে তো একলা রাতে। তারে ডাকিস নে, তারে ডাকিস নে তোর আলিঙ্গাতে, সে কোন পাগল যায়, যায় চলে ওই যায় পথে তো একলা রাতে। আমাদের আজকের সময় আস্তে আস্তে শেষ হতে চলল টোপালি। শেষ পর্যায়ে তুই এসে তুই পৌঁছেছি। এবারে আমি কলকাতা আসার পরে বললি যে কিছু করি কাকুর জন্মদিনে। এই সময়টা আমি ইউজুয়ালি থাকি না, ডিসেম্বরে থাকি, কিন্তু এবছর আছি বলে এই ভার্চুয়াল একটা কনসার্ট করব সেই প্রয়াস
করলাম, সেই চেষ্টাটা করলাম, এবং তার সঙ্গে যারা সকলে গেয়েছেন, স্মৃতিচারণ করেছেন, তাদের সকলের পূর্ণ সহযোগিতা এবং পূর্ণ এনথুজিয়াজম মনে হয়, সব কিছু নিয়ে সবাই ভীষণভাবে আর একটা ক্লোজ যোগাযোগ হয়ে গেল। রোজ 1টা 2টো 2:30 অবধি চ্যাটার চলছে সেই গ্রুপে, আর কি প্রচন্ড উৎসাহ উদ্দীপনা, স্পেশালি আমার বড় বড় ছেলেদের, মানে বাবার প্রায় কাছাকাছি বয়সী যে বাবার ছাত্ররা, ওরা এখন আমার বুড়ো ছেলে, আমার প্রাণ। তো তারাও কি, মা দেখ পাঠাতে পারছি না, ড্রাইভ আবার কি, এই তো কি বলছিস, কিসে পাঠাবো বাবা, ওসব আমি পারি না। মানে এই নিয়ে একটা কতদিন বলো কিরকম মজা চললো, কিন্তু এটা একটা হঠাৎ চ্যালেঞ্জের মতো হয়ে গেল। তুমি দেখো বুবুদি, আমরা অল্প দিনের মধ্যে করে ফেললাম, এসেছিল তাই হলো। হ্যাঁ হলো, এবং কাকুর ইচ্ছে আছে বলে হলো। আজকে উনি নিশ্চয়ই খুব খুশি। ধরা গেল না পুরো, সেটা ধরা কি যায়, ফুরায় না তোমায় পাওয়া, সেটাও বারবার মনে হচ্ছিল কাল থেকে, যে জীবনে তো অনেক লোকজন আসে, কিন্তু তারা কিছু লোক আছে যারা চলে যান না, তারা আমাদের সঙ্গেই থাকেন, এবং প্রত্যেক দিন, এটা 365 দিনের মধ্যে প্রত্যেক দিন কোনো না কোনো গান, কোনো না কোনো কথা, কোনো না কোনো স্মৃতি, এই সবের ভেতর দিয়ে আমরা কাকুকে বারবার খুঁজে পাই। একদম ওই যে আছে না, ফাল্গুনির অন্ধবাউলকে চন্দ্রহাস বলছে বারে বারে যে তুমি কি ফিরে ফিরেই নতুন, তুমি কি বারে বারেই নতুন, সেরকম এই প্রতি জন্মদিনে বলো বা কোনো অকেশনে তাকে যেন ফিরে ফিরে পাই। কারণ তাকে আমরা ধরতে অল্প সময়ের মধ্যে যতটুকু ধরতে, আমরা বোধহয় এরকম আবার চাইবো করতে, প্ল্যানস আছে, এবং আপনারা সবাই যারা দেখছেন তারা যদি রেসপন্ড করেন সোশ্যাল মিডিয়ায়, আমাদের জানান আপনাদের অনুষ্ঠান কিরম লাগলো। খুব অল্প দিনের মধ্যে আমরা আজকের এই অনুষ্ঠান করতে পেরেছি আর কি, তৈরি করতে পেরেছি। অনেকে অসুস্থ, অনেকে যোগ দিতে পারলেন না, সবাই এখানে রিপ্রেজেন্টেটিভ নয়, কিন্তু তবুও আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, বিদেশে যারা আছেন তারা সকলে প্রায় জায়গায়। এইটা আমার বারবার মনে হয়, জানো বাবুদি, আমার বাবা তো কোনোদিন কোনো স্বীকৃতি পেয়ে গেল না, কখনো সরকারি বা কোনো বেসরকারি কোনো স্বীকৃতি পায়নি, কিন্তু সেই নগরলক্ষ্মী কবিতার মতন আমার ভাণ্ডার আছে ভরে তোমার সবাকার ঘরে ঘরে। তো আমার যেটা আছে, বাবা যে ধ্রুবপদ বেঁধে দিয়ে গেছে সেটা তো বটেই, তাছাড়া মানে এত মানুষের ভালোবাসা, যে শুধু ছাত্রছাত্রী না, শ্রোতা বন্ধুদের ভালোবাসা আমার মানে হৃদয় ভরে দিচ্ছে। আজ আমার সঙ্গীত পিতা শ্রদ্ধেয় অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এই উপলক্ষে যে স্মৃতিচারণ ও সঙ্গীত পরিবেশনের আয়োজন করা হয়েছে, আমি তাতে নিজেকে শরিক করতে পেরে কৃতার্থ বোধ করছি। এই প্রসঙ্গে আমার একটি কথা মনে পড়ছে, আকাশবাণী কলকাতা কেন্দ্রে যখন রবীন্দ্রসঙ্গীত শিক্ষার আসর তরুদা পরিচালনা করতেন 1978 সালের পরপর 3 বার, তার মধ্যে একটি অনুষ্ঠানের আগে রবীন্দ্র জন্মোৎসব এসে যায়, এবং আমি তখন ওনাকে প্রশ্ন করি ওই আসরেই যে তোমায় নতুন করে পাবো বলে গানটি কি জন্মোৎসবে গাওয়া যায়? উনি বলেছিলেন নিশ্চয়ই যায়, বলে তিনি সেদিন আমাদের ওই গানটি শুনিয়েছিলেন। আজ আমি চেষ্টা করছি আপনাদের কাছে এই গানটি পরিবেশন করার জন্য। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, ও ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে দেখা দেবে বলে তুমি, দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন,
আড়ালে তুমি আমার চিরকালে ক্ষণকালের লীলার স্রোতে যে নিমগ্ন ভালোবাসার গান তোমার নতুন করে পাবো বলে আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তোমার শেষ নাহি তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে শেষ নাহি তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে ওই হাসিরে দেয় ধুয়ে মন বিরহের রোদন ও মন ভালোবাসা